প্রধানমন্ত্রীকে বিপন্নদের কণ্ঠস্বর বলে আখ্যা বিবিসির। জলবায়ু আলোচনায় 5 প্রভাবশালীর একজন শেখ হাসিনা লন্ডনে আজ উদ্বোধন করবেন ইনভেস্টমেন্ট সামিট। জলবায়ু সম্মেলনে চীনা প্রেসিডেন্ট যোগ না দেয়ায় বাইডেনের সমালোচনার জবাব দিল বেইজিং। ফাঁকা বলি নয়, ওয়াশিংটনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং ভারতের তৈরি টিকা কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্রে ফাইজারের ট্রায়াল প্রতিবেদন বদলে দেওয়ার অভিযোগ, তথ্য ফাঁস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন দেশগুলোর কণ্ঠস্বর বলে আখ্যা দিয়েছে বিবিসি। একই সঙ্গে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 এর প্রভাবশালী 5 জনের তালিকায় রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের নাম। 197টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি তাদেরকে ডিল মেকার্স আখ্যা দিয়ে প্রকাশ করেছে একটি প্রতিবেদন। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 এর শীর্ষ 5 প্রভাবশালীর তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও 4 জন। তারা হলেন চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সিসলি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তন মন্ত্রী তেরেসা রিবেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই 5 প্রভাবশালীর উপর নির্ভর করছে জলবায়ু সম্মেলনের ফলাফল। 197টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরকে ডিল মেকার্স হিসেবে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে, জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই 5 আলোচকের উপর নির্ভর করছে, কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপন্নদের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা 48টি দেশে গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি। এতে আরও বলা হয়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ, যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা COP26 সম্মেলনে তুলে ধরেছেন। গত বছর বাংলাদেশের প্রায় 1/4 পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যার কারণে 10 লাখ ঘরবাড়ি হুমকির মুখে পড়ে। এ বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো মানুষ জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে কি অবস্থায় চলে গেছে তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই বিপন্ন দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের 100 কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জলবায়ু সম্মেলন COP26-এ চীনের প্রেসিডেন্ট উপস্থিত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার কড়া জবাব দিয়েছে বেইজিং। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফাঁকা বুলির চেয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত এবারের COP26 জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া। যদিও সম্মেলন শুরুর দিন লিখিত বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাতেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা থেকে রেহাই পাননি তিনি। দুই দেশের অংশগ্রহণ না করাকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন বাইডেন। বাইডেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যক্রম 5 বছর পিছিয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে ফাঁকা বুলির চেয়ে কাজের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব বুঝতে পারবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত নির্দিষ্ট পদক্ষেপ নেবে। পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করবে বলেও আশাবাদী বেইজিং। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্য দেশ থেকে তারা এগিয়ে আছেন। তাদের পদক্ষেপগুলো সময়োপযোগী বলেও দাবি করেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পাহাড়, লেক আর ঝর্ণা ছড়ায় মুগ্ধতা।
সুইজারল্যান্ডের দর্শনীয় পর্যটন স্পট ইন্টারলাকেন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। লক্ষ্য 2050, কিন্তু আরও 20 বছর বেশি সময় নিলেন মোদি। COP26 2050-এর মধ্যে চাইলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে 2070 সাল পর্যন্ত সময় নিলেন। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ট্রল। খোদ ভারতীয়দের মধ্যেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দেন। কিন্তু এই সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশক বেশি সময় নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন মোদি। মূল পর্বে বক্তব্য রাখার পর তার এমন প্রতিশ্রুতিতে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এমনকি ভারতের নাগরিকরাও জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ট্রল। সারা বিশ্ব নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিল। তার এমন প্রতিশ্রুতি সত্যি অবাক করেছে। আমাদের নেতারা অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কোনো ফলাফল আমরা পাই না। ২০৭০ সালের মধ্যেও ভারতের মতো দেশের জন্য কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা অনেকটাই অসম্ভব। সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, যেখানে চীন ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করে। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপে ২৭টি দেশের জোট EU ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। জিনিয়া শেখ, সময় সংবাদ। ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। স্থানীয় সময় বুধবার ভ্যাকসিনটির অনুমোদন দেওয়ার কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক টুইটে বলেছে, তাদের বিশ্বাস এই টিকার ঝুঁকি যতটা তার চেয়ে সুবিধা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে গত জুলাই মাসেই ভারত বায়োনটেক প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু কিছু পরীক্ষার ফল না পাওয়ায় চূড়ান্ত ছাড়পত্র মিলছিল না। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এবার সেই ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC এই অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ফাইজার বায়োনটেকের করোনা টিকা প্রয়োগের বিষয়টি সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এই সিদ্ধান্ত দিয়েছে। গবেষণায় দেখা যায় শিশুদের ক্ষেত্রে এই টিকা 91% কার্যকর। যুক্তরাষ্ট্রে বর্তমানে 12 ও তার বেশি বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া হচ্ছে। তৃতীয় ধাপের ট্রায়ালে টিকার কার্যকারিতা নিয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের তৈরি করোনার টিকা ফাইজারের বিরুদ্ধে। সম্প্রতি সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। রুশ গণমাধ্যম RTর এক প্রতিবেদনে বলা হয়, তৃতীয় ধাপের ট্রায়ালে ফাইজারের টিকা সুরক্ষা দিতে ব্যর্থ হয়, এরপরও বদলে দেয়া হয় এর প্রতিবেদন। মিথ্যা তথ্য দিয়ে সাজানো হয় নতুন রিপোর্ট, যেখানে বলা হয় তৃতীয় ধাপের পরীক্ষায়ও সফল হয়েছে এই টিকা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, যা মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ। এরই মধ্যে ব্যর্থ ট্রায়ালের বিভিন্ন নথি, ছবি, ইমেইল ও ফোনালাপ ফাঁস করা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন কর্মীর দেহে করোনা শনাক্ত হওয়ায় সাময়িকভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলটি বন্ধ হওয়ার পর সেখানে বেশ কয়েক ঘন্টা আটকা ছিল শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের করোনা টেস্ট করিয়ে ছেড়ে দেওয়া হয়। করোনা শনাক্তের খবর শুনে ওই প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ভিড় করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। সেখানে তাঁরা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার পর শিক্ষার্থীদের খবর জানাতে পারেন। ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীদের বয়স 7 থেকে 12 বছর। স্থানীয় সংবাদ মাধ্যম জিমু নিউজের প্রতিবেদনে বলা হয়, রাত 11:30টার দিকে স্কুলটির প্রিন্সিপাল বের হয়ে আসেন।
তখন তিনি কিছু শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনে নেয়ার জন্য অভিভাবকদের নির্দেশ দেন। করোনা নিয়ে শুরু থেকেই কড়াকড়ি নীতি আরোপ করছে চীন। দেশটি শঙ্কা করছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের জন্য ভাইরাসটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। দীর্ঘ 590 দিন পর শর্ত সাপেক্ষে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমানা খুলে দেওয়া হলেও গেট দরজা খোলেনি বাংলাদেশ শিক্ষার্থীদের। গেল 1.5 বছরে প্রবাসী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ না পেলেও অনেকেই পড়াশোনা শেষ করে ফিরে গেছেন মাতৃভূমিতে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আমিনুল রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল। ধন্যবাদ ইমদাদ। যেমনটি বলছিলেন যে দীর্ঘ প্রায় 20 মাস পর অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমানা শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনি থেকে আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে শর্ত সাপেক্ষে বলছি এই জন্য যে এই মুহূর্তে শুধুমাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন যারা আছে, নাগরিক এবং যারা স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু দেশের বাইরে যেতে পারছে। সরকারের অনুমতি এই জন্য অগ্রিম অনুমতি নিতে হচ্ছে না এবং তারা দেশে ফিরে আসছে সেটার জন্য তাদের অনুমতি নিতে হচ্ছে না এবং শুধুমাত্র দেশে এসে তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না আগের মতো। গত 20 মাসে যে রুলসটি ছিল, মেলবোর্নও সেদিকে যাচ্ছে। সেখানে 16 বছরের উপরে যারা আছে তাদের বেশিরভাগ মানুষই, 80% উপরে মানুষ কিন্তু এই মুহূর্তে করোনার দুটো ভ্যাকসিনই পেয়েছে, ডোজই পেয়েছে। যে কারণে যে আন্তর্জাতিক যে সরকার যে রুলস করেছে আন্তর্জাতিক সীমানা খোলার বিভিন্ন স্টেটের রাজধানী থেকে, সেই রুলস অনুযায়ী কিন্তু 80% উপরে মানুষ যখন 16 বছরের উপরে 80% উপরে মানুষ যখন দুটো ভ্যাকসিনই পাবে করোনা, তখনই সেখানে কিন্তু তাদের আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়া হবে। সবার আগে যেহেতু সিডনি বা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য এই তাদের মাইল ফলকটা অর্জন করতে পেরেছে, তখনই কিন্তু এই নভেম্বরের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট খুলে দেওয়া হয়েছে। তবে এটি কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আছে তাদের ভাগ্যের চাকা খুব বেশি ঘোরেনি এই কারণে। কারণ বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে, টাকার ভ্যালুর পার্থক্যের কারণে কিন্তু প্রচুর বাংলাদেশি যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তারা কিন্তু অস্ট্রেলিয়াতে এসে তাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতে হয়, এমনকি সামার সেমিস্টার গ্যাপ দিয়ে তাদেরকে টিউশন ফি জোগাড় করতে হয়। কিন্তু গত 20 মাসে কিন্তু তারা অনেকটা ঘরেই আটকে ছিল, দফায় দফায়, বিশেষ করে সিডনি মেলবোর্নে দফায় দফায় বিভিন্ন সময় লকডাউন ছিল, সেখানে রিটেল সেক্টর, হসপিটালিটি সেক্টরগুলো বন্ধ ছিল, তারা কিন্তু সেভাবে খণ্ডকালীন চাকরি করতে পারেনি এবং যে পরিমাণ টাকা ইনকাম করলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা চলে এবং টিউশন ফি জমে, সেটি কিন্তু তারা জোগাড় করতে পারেনি। এবং সবচেয়ে কঠিন শর্ত যেটি ছিল যে সরকার অনুমতি দেয়নি তাদেরকে দেশে যাওয়া, খুবই এক্সট্রিম কোনো সিচুয়েশন না হলে কিন্তু তাদেরকে দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। যে কারণে প্রচুর পরিমাণে শিক্ষার্থী গত 1.5 বছরে অস্ট্রেলিয়া থেকে একেবারে দেশে চলে গেছে, কারণ দেশে গেলে তারা কিন্তু আসার সুযোগ তাদের জন্য ছিল না এবং প্রচুর ব্যয়বহুল ছিল ব্যাপারটি। তো এই কারণে বাংলাদেশিরা কিন্তু অস্ট্রেলিয়াতে জনসংখ্যা টোটাল সংখ্যাটি কিন্তু 1 লক্ষেরও কম এবং সেখানে থেকে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী গত 1.5 বছরে দেশে চলে গেছে। তার মানে অস্ট্রেলিয়াতে প্রবাসী বাংলাদেশি সংখ্যায় তুলনামূলক কিছুটা কমে গেছে। এমনকি গত 1.5 বছরে অস্ট্রেলিয়ার জনসংখ্যাও কমে গেছে, কারণ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে বিদেশি কিন্তু বিভিন্ন সময়ে আসে, বিশেষ করে সামারে আসে। তো আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগামী বছরের শুরুতে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে এবং অস্ট্রেলিয়ার ভিসা পদ্ধতি সহজ হওয়ার কারণে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছে, এমনটাই আশা করছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা এবং বিশেষজ্ঞরা। এই ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনা সংক্রান্ত এবং শিক্ষার্থীদের সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করল তালেবান সরকার। এতে দেশটির অর্থনীতি আরও সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে খাদ্য সংকটে বেড়েই চলেছে অনাহারের সংখ্যা। অন্যদিকে স্কুলে ফিরতে মরিয়া আফগান নারীদের আরেকবার প্রতিশ্রুতি কার্যকরের আশ্বাস দিয়েছে তালেবান। চলতি বছর 15ই আগস্ট আফগানিস্তান ফের নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে দেশটিতে। ভঙ্গুর অর্থনীতি সামাল না দিয়েই এবার দেশটির অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করল তালেবান সরকার। মঙ্গলবার সরকারের মুখপাত্র মুজাহিদ জাবিউল্লাহ টুইট বার্তায় এই ঘোষণা দেন। এ আদেশের অন্যথা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তবে তালেবানের এমন সিদ্ধান্তে দেশটির অর্থনীতি আরও সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভবিষ্যতে নাগরিকরা চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে বলেও মনে করছেন তারা।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেখানে প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন মানুষ। এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় মার্কেটে খাদ্যের জন্য হাহাকার করছেন হাজারো আফগান। অর্থের অভাবে বেশিরভাগ মানুষ কিনতে পারছেন না খাবার, ফলে বেড়েই চলেছে অনাহারীর সংখ্যা। আফগানদের দাবি, সংকট নিরসনে তালেবানের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 20 বছর পর তালেবান আবার ক্ষমতায় এসেছে, কিন্তু আমাদের কোনো লাভ হয়নি। মানুষ এখন অনাহারে মারা যাচ্ছে। অন্যদিকে গেল 18 সেপ্টেম্বর মেয়েদের মাধ্যমিক শিক্ষা নিষিদ্ধ করে তালেবান সরকার। এরপর থেকে স্কুলে ফিরতে মরিয়া আফগান নারীরা বিভিন্ন মাধ্যমে বিক্ষোভ করে বারবার তার জানান দেন তারা। মঙ্গলবার আবারও দ্রুত মেয়েদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার আশ্বাস দেয় সরকার। একই সাথে নারীদের সব ধরনের অধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেয় তালেবান। জিনিয়া শেখ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দেশের বিমানবন্দরে হয়রানির অভিযোগ এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে RT-PCR টেস্টের ব্যবস্থা সহ প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী শিবরি আল সাদিক। গেল কয়েকদিন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই সময় মন্ত্রীর কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার আমিরাতের গ্রিন সিটি আলাইনে এক মত বিনিময় সভায় মন্ত্রী হাজির হলে তারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আমাদের অনেক দাবি দেওয়ার কথা উনি শুনেছেন এবং উনি আন্তরিকভাবে শুনেছেন এবং আশা করছি যে এই দাবি দেওয়ার বিষয়গুলো উনি যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেগুলো উনি দেশে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন। আমরা যে কথাগুলো বলেছি, বিশেষ করে প্রবাসীদের সুখ দুঃখের কথা, বিমান ভাড়া নিয়ে কথা, মন্ত্রী মহোদয় এ বিষয়ে আশ্বাস দিয়েছেন আমাদেরকে, উনি পদক্ষেপ নেবেন। এই সময় প্রবাসীরা বাংলাদেশের বিমানবন্দরে বিভিন্ন হয়রানি ও লাগামহীন বিমান ভাড়া বৃদ্ধির অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে র্যাপিড PCR টেস্ট ক্যাম্প স্থাপন, বিনামূল্যে লাশ বহন ও ওয়েজান্নার বন্ড কিনতে প্রবাসীদের নিঃশর্ত সুযোগ দেওয়ার দাবি জানান তারা। কার দায়িত্ব আর কার কে পালন করছে এটা কিন্তু আপনাদেরকে হিসাবে রাখতে হবে, কিন্তু এটা আমার জব না থাকলেও আমি চেষ্টা করব ওটা খবর নিতে। আলাইন প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় মতবিনিময় সভাটি। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট আলতাফ হোসেন। প্রধান অতিথি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ প্রবাসীদের দাবি দেওয়া সমাধানে কাজ করার আশ্বাস দেন। সবাই অন্যান্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর উপস্থিত ছিলেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। তথ্য ও প্রযুক্তি খাতের হাজারো প্রতিষ্ঠানের অংশগ্রহণে টেক জায়ান্টদের মিলন মেলা ওয়েব সামিট। মাইক্রোসফট, গুগল বা সিমেন্সের মতো বড় বড় প্রতিষ্ঠান ছাড়াও 100-রও বেশি দেশের 1,500-এর বেশি কোম্পানি অংশ নিয়েছে লিসবনে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারে আরও যত্নবান হওয়ার আহ্বান অংশগ্রহণকারীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 45,000 অংশগ্রহণকারীর পদচারণা পর্তুগালের রাজধানী লিসবনে। তথ্য ও প্রযুক্তি খাতের সবচেয়ে বড় সম্মেলন ওয়েব সামিটে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নানা বয়সী হাজারো প্রযুক্তিবিদ। বিভিন্ন দেশের স্টার্টআপ টেক কোম্পানিগুলো হাজির হয়েছে তাদের নিজস্ব প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে। সেগুলোই দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন প্রতিনিধিরা। নিজেদের এগিয়ে নিতেও ওয়েব সামিট বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী অংশগ্রহণকারীরা। আমরা সত্যিই উপভোগ করছি। নিজেদের কথা যেমন তুলে ধরছি, তেমনি অন্যদের কথা শুনেও অনুপ্রাণিত হচ্ছি। আমি যুক্তরাষ্ট্রের বেটা গ্রুপ থেকে অংশ নিয়েছি। প্রযুক্তি খাতে দক্ষতা বাড়ানোর জন্য ওয়েব সামিটের সত্যিই কোনো বিকল্প নেই। করোনা পরবর্তী সময়ে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এটিকেই বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন বলছেন উদ্যোক্তারা। Online formats and so many people are happy to be there, back to normal again, and to meet in person and to deal offline. So I see that the big amount. 4 দিনের এই সম্মেলনের পর্দা নামছে বৃহস্পতিবার। প্রযুক্তি খাতের শত শত প্রতিষ্ঠানের অংশগ্রহণে ওয়েব সামিট টেক জায়ান্টদের একরকম মিলন মেলায় পরিণত হয়েছে। 2022 সালের ওয়েব সামিট হবে আরও প্রাণবন্ত এবং আরও লোকসমাগম বাড়বে বলে প্রত্যাশা আয়োজক সহ এখানে অংশগ্রহণকারীদের।
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও একটু একটু করে কোলাহলপূর্ণ হয়ে উঠছে ব্যাংকক। আসতে শুরু করেছেন পর্যটকরা। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে স্থানীয় ব্যবসায়ীদের। তবে এখনও বার বন্ধ রাখার নির্দেশ বহাল থাকায় কঠিন পরিস্থিতির মধ্যেই থাকতে হচ্ছে বহু ব্যবসা প্রতিষ্ঠানকে। ব্যাংকক, থাইল্যান্ডের এই রাজধানী শহরটি বরাবরই এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তবে করোনার কারণে গত 1.5 বছর ধরে যেন নিজের ছায়া হয়ে রয়েছে দেশি বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য ব্যাংককের কোসান রোড। গত সোমবার থেকে কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেয়েছেন 60টি দেশের নাগরিক। তবে তাদের অবশ্যই থাকতে হবে টিকা সনদ। আর এতেই আশায় বুক বেঁধেছেন কোসান রোডের ছোট বড় ব্যবসায়ীরা। কোসান রোড হলো ব্যাংকক পর্যটনের প্রাণ, আর পর্যটকরা হলেন আমাদের মতো ব্যবসায়ীদের হৃদস্পন্দন। আমরা পর্যটকদের জন্য অপেক্ষা করছি। সত্যি বলতে কি, আগে তাদের জন্য আমাদের প্রহর গুনতে হতো না। করোনার আগে সস্তা মদের দোকান, ট্যাটু পার্লার, রাস্তার পাশের খাবার ও হোস্টেল সুবিধা নিয়ে পর্যটকদের সেবায় অনেক রাত অবধি সজাগ থেকেছে এই কোসান রোড। পুরনো অভ্যাসে ফিরতে শুরু করলেও বেশ কিছু বিধিনিষেধ বহাল থাকায় এখনও এখানকার প্রায় 90% দোকানপাটি রয়েছে বন্ধ। মদ সরবরাহের বিশেষ ব্যবস্থা থাকলেও বার চালুর অনুমতি দেয়নি ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষ। যদি করোনা আর ফিরে না আসে তাহলে এই কোসান রোড জমে উঠতে খুব বেশি সময় লাগবে না। তবে বার বন্ধ থাকায় চ্যালেঞ্জ কাটছে না ব্যবসায়ীদের, কারণ এখানকার অনেক ব্যবসায়ী প্রায় 100% মদ বিক্রির ওপরই নির্ভর করে। করোনার কারণে থাইল্যান্ডে 1 বছরে পর্যটন কেন্দ্রিক 30 লাখ মানুষ তাদের কাজ হারিয়েছে, আর $50 বিলিয়ন রাজস্ব হারিয়েছে দেশটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। সুইজারল্যান্ডের ইন্টারলাকেন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে সমতল উপত্যকায় গড়ে ওঠা এই শহরটিতে রয়েছে পাহাড়ি ঝর্ণার 2টি লেক। সুইজারল্যান্ড থেকে মাকসুদ রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। মধ্য সুইজারল্যান্ডের অপূর্ব সৌন্দর্যের শহর ইন্টারলাকেন। চারপাশে বড় বড় প্রায় 1300 মিটার উচ্চতার পাহাড় বেষ্টিত শহরটিতে রয়েছে বিখ্যাত সব সুইস ঘড়ি প্রস্তুতকারক কারখানা। অপরূপ সৌন্দর্যের মধ্যে এখানে গড়ে উঠেছে বিখ্যাত সব পর্যটন কেন্দ্র। এসব কিছুর জন্যই শহরটিতে বারবার ফিরে যেতে চান পর্যটকরা। পাহাড়, লেক আর বিখ্যাত সুইস ঘড়ির কারখানার পাশেই রয়েছে সরকারি পার্ক, আর সেই পার্কে রয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রয়াত বিখ্যাত পরিচালক ইয়াশ চোপড়ার স্ট্যাচু। একজন চলচ্চিত্র পরিচালকের প্রতি সুইস সরকারের এমন সম্মাননায় খুশি ভ্রমণকারীরা। একজন উপমহাদেশী হিসাবে এই স্ট্যাচু এবং ওনার যে সম্মান দেওয়া হয়েছে, ওনাকে বলা হচ্ছে অ্যাম্বাসিডার অফ ইন্টারলেকেন। তাই এটা আমাদের জন্য খুবই গর্বের এবং আমিও আনন্দিত। সৌন্দর্যের আরেক নাম হচ্ছে ইন্টারলাকেন। চারপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে সুন্দর একটা পরিবেশ, এবং সেটাকে নিয়ে গড়ে উঠেছে ইন্টারলাকেন শহরটি। পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে লেকের জলের যে অনাবিল আনন্দের মিষ্টি মিতালি, তার সংযোগ হয়েছে অনেকগুলো ছোট ও মাঝারি ঝর্ণার মাধ্যমে। সময় সংবাদ, সুইজারল্যান্ড। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিপন্নদের কণ্ঠস্বর আখ্যা বিবিসির। জলবায়ু আলোচনায় 5 প্রভাবশালীর একজন শেখ হাসিনা লন্ডনে আজ উদ্বোধন করবেন ইনভেস্টমেন্ট সামিট। জলবায়ু সম্মেলনে চীনা প্রেসিডেন্ট যোগ না দেয়ায় বাইডেনের সমালোচনার জবাব দিল বেইজিং। ফাঁকা বলি নয়, ওয়াশিংটনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।